This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন অনুব্রত মণ্ডল যেভাবে তার চোখের জলটা লোকানোর চেষ্টা করলেন, ওই বললাম না, দুর্বলতা যাতে প্রকাশ না হয়ে পড়ে, কোথাও কি তিনি বুঝতে পারছেন লোকে যতই বাঘ বাঘ করুক, বাঘ দীর্ঘদিন জঙ্গলের বাইরে থাকলে ফিরে আসার পর জঙ্গলের দখল পেতেও কিন্তু লড়াই করতে হয়। এবার লড়াইয়ের একটা মরশুম তার জন্য অপেক্ষা করছে, এটাই কি বাঘ কোথাও বুঝতে পারছেন? দেখুন, যা বলুন, যা দেখছি, যা বুঝছি, এই সভাপতি পদটাই না আসলে মহা গোলমেলে একটা জিনিস, জানেন তো। অনুব্রত সভাপতি আছে না নেই, পদটা থাকবে কি থাকবে না, থাকলে লড়াই হবে কি হবে না, এই নিয়ে বীরভূমের কি টালমাটাল অবস্থা বুঝতে পারছেন? কেউ দেখা পাচ্ছেন না, কেউ করছেন না, যা তা অবস্থা। একই রকম টালমাটাল অবস্থা তো প্রদেশ কংগ্রেসের। সভাপতি বদলেছে, পথও কি দিক বদলাবে? আচ্ছা, এইটার তো কারণ একটা আছে। এই বদলগুলোর সঙ্গে সঙ্গে না অনেক কিছু ইঙ্গিত থাকে, জানেন তো। ধরুন, কাকে বদলানো হলো? অধীর চৌধুরীকে। অধীর কথার মানে কি? বাংলায় অধীরের অর্থ হচ্ছে অপেক্ষা। এবার যিনি সভাপতি হলেন শুভঙ্কর, তার নামের অর্থ কি? অভিধান বলছে শুভঙ্করের মানে হলো মঙ্গলময়। এবার বাংলার রাজনীতি নিয়ে কংগ্রেস হাইকমান্ড কি মঙ্গলময় কিছুর অপেক্ষায় রয়েছেন? তার জন্য কি দিকও বদলাতে পারে? দিক মানে স্ট্র্যাটেজি, রাজনৈতিক স্ট্র্যাটেজি। দেখুন, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কট্টরপন্থী ছিলেন অধীর চৌধুরী। এবার তার জায়গায় খানিকটা নরমপন্থী শুভঙ্কর সরকার দায়িত্ব নিলেন, মানে দায়িত্ব দিলেন আর কি রাহুল গান্ধী, এটাই তো দাঁড়ায়। এবার নিশ্চিতভাবেই বাংলার রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে নিশ্চয়ই তারা ভালো কিছু করতে চান, সেই জন্যেই সিদ্ধান্ত নিয়েছেন। সবাই তো বদল করে কিছু ভালোর লক্ষ্যে। তবে লক্ষ্যটা ঠিক কী, সেটা নিয়ে গত দুদিন ধরে প্রবল জল্পনা চলছে, জানেন তো। তার কারণ অধীর চৌধুরীর ভোটে হার কিংবা মল্লিকার্জুন খার্গের অধীরের প্রতি গোসা, এসবকে একটা সুতোয় গাঁথতে পারলে মোটামুটি অধীর চৌধুরীর বিদায়টা নিশ্চিত, সেটা তো বোঝা যাচ্ছিল একটা সময় পর্যন্ত। কিন্তু এরপর কে? এই প্রশ্নেই অধীরের থেকে যাওয়ার একটা মৃদু সম্ভাবনাও দেখা যাচ্ছিল। এবার অধীর যদি থেকে যেতেন, তার সঙ্গে কোন জিনিসটা থেকে যেত, সেটা হচ্ছে সরাসরিভাবেই একদম, এটা নিয়ে কোনো রাগ ঢাকুর গুরুত্ব ছিল না, যে অধীর চৌধুরীর তৃণমূল বিরোধিতাটা একটা চরম জায়গায়। ফলে অধীর যদি থেকে যেতেন, তৃণমূল বিরোধিতাও থাকতো, অর্থাৎ বামেদের সাথে তাদের সম্পর্কটা যেটা, সেটা আগের মতো জায়গাতে থাকতো, জোট অটুট থাকতো, এটাই তো মোটামুটি ধরে নেওয়া যায়। এবার শুভঙ্কর সরকার, তার সঙ্গে তো ওই কট্টর ব্যাপারটা নেই, তিনি বরঞ্চ একটু নরমপন্থী, এবং এই নরম ব্যাপারটা তার তৃণমূলের ক্ষেত্রে যথেষ্ট নরম, এরকমই একটা ধারণা সবার মধ্যে আছে। এবার সভাপতির সঙ্গে সঙ্গে যদি প্রদেশ কংগ্রেসের স্টান্সটাও একটু নরমপন্থী হয়ে যায়, তাহলে কি হবে বুঝতে পারছেন? সেক্ষেত্রে ওই বামেদের সাথে জোট, সেখানে কি হতে পারে, এটাও তো ভালো করে বুঝে নেওয়ার একটা জায়গা রয়েছে। দেখুন, ফ্যাক্টর তো অনেকগুলো আছে, এটা আমরা বুঝতে পারছি। ফ্যাক্টরগুলোকে দুটো ভাগে ধরুন ভাগ করে নিলাম। একটা ভাগ হলো বাংলার রাজনীতি, আরেকটা ভাগে ওই জাতীয় রাজনীতি। প্রথমে বাংলার রাজনীতির কথায় আসি। দেখুন, প্রদেশ কংগ্রেস গত ভোটগুলোতে যা পারফরমেন্স করেছে, তাতে রাজনীতির পাটিগণিতে কোনো ফ্যাক্টরই না, উল্টে বামেদের মতোই শূন্যতে নেমেছে, কোনো লাভটাভ হয়নি। কিন্তু রাজনীতির অঙ্কে বিধায়ক বা সাংসদ সংখ্যার মতোই ভোট শতাংশেরও একটা এক্স ফ্যাক্টর আছে। 2011-তে তৃণমূল আর কংগ্রেস তারা জোট করে লড়েছিল, লড়ে বামেদের ক্ষমতাচ্যুত করেছিল। সেবার কংগ্রেসের ঝুলিতে কত এসেছিল? 9%-এরও বেশি ভোট। এরপর 2016-র বিধানসভায় কংগ্রেস আর বামেরা জোট করেছিল, কংগ্রেসের ঝুলিতে কত এসেছিল? 26% ভোট, যার অনেকটাই বামেদের ভোট ছিল। এবার 19-এর লোকসভা, 21-এর বিধানসভা বা 24-এর লোকসভা, কখনো জোট তো কখনো সমঝোতা। মধ্যে কথা, বামেদের সাথে একটা হাত ধরাধরির ব্যাপার ছিল। তাতে কংগ্রেস কখনো 3%-এর নিচে নেমেছে, কখনো ওই গড়ে 6% থেমেছে। এখানেই বাংলার রাজনীতির একটা ফ্যাক্টর রয়েছে। কংগ্রেসের ঝুলিতেই 5 থেকে 6% ভোটটাই কিন্তু
টালমাটাল সময়ে অনেকের কাছে বিরাট দামি হয়ে যেতে পারে। এই অনেকের মধ্যে তৃণমূল পড়ছে না, এটা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে বলুন তো? 24-এর লোকসভায় জাতীয় স্তরে কংগ্রেস আর তৃণমূল কাছাকাছি থাকলেও, মানে ইন্ডিয়া জোটের মঞ্চে থাকলেও, অধীর চৌধুরীর জেদের সামনে তালটা তো বারবার কেটেছিল। এদিকে জাতীয় স্তরে রাহুল গান্ধীও ক্রমশ নিজেকে মেলে ধরার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। খেয়াল করে দেখুন, বিগত লোকসভায় বিভিন্ন জায়গায় কংগ্রেস কিন্তু এবার একটু বেটার রেজাল্ট করেছে। মনে রাখতে হবে, এবার কিন্তু নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠ নন। আর এখানেই জাতীয় স্তরে কংগ্রেস আর তৃণমূলের একটা গিভ অ্যান্ড টেক পলিসির সম্ভাবনা দেখা যাচ্ছে। সোজাভাবে ভাবুন, কি জাতীয় স্তরে কি বাংলায় ধরুন কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো, তাহলে সাহায্যের তো কারুর না কারুর দরকার হবেই। বাংলায় তৃণমূল সরকার বিরাট ব্যবধানে এগিয়ে থাকলেও বর্তমানে যা আন্দোলন বা প্রতিবাদ যাই বলুন না কেন, তার প্রেক্ষিতে কিছুটা হলেও এখানে তো একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। এবার সেই রকম সময় জাতীয় স্তরে রাহুল গান্ধীর যেমন তৃণমূলকে দরকার লাগতে পারে, তেমন বাংলাতেও কিন্তু তৃণমূলের প্রদেশ কংগ্রেসকে দরকার হতে পারে। লেফট তো আমাকে লেফটের সঙ্গে বা অন্য কারোর সাথে কেউ যখন অ্যালায়েন্সে যায়, সে তো বলেনি যে তোমার পার্টিকে দুর্বল করে ফেলো। আপনার পার্টির স্ট্র্যাটেজি কি হবে? আপনি কি খালি অন্যের কাঁধে ভর দিয়ে চলতে চান, না নিজেকেও শক্তিশালী করে অন্যেরও হাত ধরতে পারেন? অসুবিধে কোথায়? জোটের কি ভবিষ্যৎ হবে? আমি মনে করি না যে সবার সঙ্গে তৃণমূল বিজেপি বিরোধী মানুষের ঐক্য তা খুব একটা আটকে যায় বলে মনে হয় না। ছোট ভাইয়ের মতন অভিনন্দন জানিস। বামেদের সঙ্গে সম্পর্ক বা জোটের ক্ষেত্রে আপনার একটা ভালো ভূমিকা ছিল, সেই সম্পর্কটা এখন কি হবে? এখন থেকে ফোরকাস্ট কি করে করবো? আমি বামেদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। এখন কংগ্রেস অন্য দল, সেখানে একজন সভাপতি ছিলেন, তিনি সম্পূর্ণভাবে বিজেপির স্বার্থে তার দলকে পরিচালিত করতেন, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে। এবার তারা নতুন রাজ্য সভাপতি তাদের নিয়োগ করেছেন, সেটা তাদের বিষয়। দেখুন, কাল আর পরশু ডরিনা ক্রসিংয়ে কংগ্রেসের ধর্না, হাইকোর্ট থেকে অনুমতি পেয়ে গেছে কংগ্রেস। শুভঙ্করের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের প্রথম কর্মসূচি, সেখানে থাকবেন সদ্য প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীও। ইস্যু কী হবে? তিলোত্তমা পর্ব তো আছেই, দুর্নীতি ইস্যুও থাকতে পারে। এবারে এই ইস্যুটাও পুরনো হতে হতে কিন্তু হচ্ছে না, জানেন তো। বাংলার রাজনীতিতে এটা পুরনো চালের মতো, দুর্নীতি শব্দটা। এটা যেরকম পুরনো চাল ভাতে পারে, এবং দুর্নীতিও ক্রমাগত ভাতে পারে, আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আর কি। দেখছি তো, একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা। সেই সুকুমারের ভাষায় বলতে হয়, আবার সে এসেছে ফিরিয়া। আজ তৃণমূল খানিকটা অস্ত্রও তুলে দিয়েছে বিরোধীদের হাতে, আমরা দেখলাম। তাই মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড করেছে তৃণমূল। কারণ 120 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ভাবুন, 120 কোটি, সত্যিকারই কথা না। উত্তর দিনাজপুরের ইসলামপুরে একটা পঞ্চায়েত প্রধান এত টাকার গন্ডগোল করে ফেললেন, দুর্নীতি করে ফেললেন। সেই জন্যই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তৃণমূল। বেশ করেছে, নেওয়ারই তো কথা। যদি তারা মনে করে, দলই মনে করে যে তাদের দলের কেউ এরকম দুর্নীতি করেছে, ব্যবস্থা নেবে, এটাই তো স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। চাপে পড়ে কাটমানি ফেরত দেওয়া শুরু করেছেন এই পঞ্চায়েত প্রধান। ভাবুন, যা বলা হচ্ছে, যে অঙ্কের কথা বলা হচ্ছে, সেই টাকা ফেরত দেওয়া, চারটিখানি কথা, বিরাট ব্যাপার। মালবাজারে আবাস যোজনায় যে দুর্নীতির অভিযোগ, তাতেই তো এই কাটমানি তোলা হয়েছিল বলে শোনা যাচ্ছে। এবার তৃণমূল জোর গলায় বলছে তারা শাস্তি দিয়েছে। শাস্তির বিষয়টা না দলের বিজ্ঞাপনের জন্য খুব ভালো, কিন্তু বিষয়টা অন্যভাবেও তো দেখা যায়। শাস্তি দিতে গিয়ে আবাসের দুর্নীতি, আবাসে কাটমানির জোড়া অভিযোগকেই কি মেনে নিল না তৃণমূল? দুর্নীতির অভিযোগের শাস্তি তৃণমূলে। উত্তরবঙ্গের মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড রাজ্যের শাসক দলের। জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপকে লিখিত নির্দেশ পাঠিয়ে দিয়েছেন সুব্রত বক্সী। কেন সাসপেন্ড? 120 কোটি টাকা তছরূপের অভিযোগ আবাস যোজনায় ভুতুরে ঘরবাড়ির হদিশ। শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ। দুর্নীতির অভিযোগ জল প্রকল্পেও। যেখানে চেয়ারম্যান হিসেবে কাজ করছেন, সেখানে পৌরসভার যে আভ্যন্তরীণ যে কাজকর্ম, সেইখানটায় কোনো অনিয়ম বা যে বিষয়গুলো নিয়ে অভিযোগ, যেটা আমাকে কার্যকরী করতে নির্দেশ দিয়েছে দল, আমি সেটাই আজকে করেছি। আজকে ওনাকে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে
তৃণমূলের লড়াই ছিল, আছে, থাকবে। এত বড় দল, এত বড় সংসার, যদি কেউ কোথাও কোনো অন্যায় করেন, তার যদি নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে, দল ব্যবস্থা নিচ্ছে। পুরসভায় পুলিশও পৌঁছে যায়। বিক্ষোভ দেখাতে শুরু করেন চেয়ারম্যান অনুগামীরা। ষড়যন্ত্রের শিকার দাবি চেয়ারম্যানের। সাসপেন্ডকে বিজেপির একজন লয়ার আর আমাদের দুইজন তৃণমূল কাউন্সিলরের যদি ষড়যন্ত্রে আমাকে 40 বছরের যে দলকে সার্ভিস দিলাম তার থেকে যদি চলে যেতে হয়, দুঃখের বিষয়। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে ভালো করেছে। 25 রেখে 75 পাঠানোর কথা ছিল কালীঘাটে, 75%। মালবাজারের চেয়ারম্যান মাল দেয়নি, ওদের পদ থেকে সরে যেতে হলো। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বরাদ্দ আটকে দিয়েছে কেন্দ্র। বিড়ম্বনা বেড়েছে তৃণমূলের। এবার সেই বিড়ম্বনা কাটাতেও সক্রিয় হতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলকে। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। আবাস যোজনায় সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি। তৃণমূল বহিষ্কারের সিদ্ধান্ত নেয়, যদিও প্রধান পদ থেকে চেষ্টা করেও সরাতে পারেনি দল। চাপে পড়ে কাটমানি ফেরাতে শুরু করেন পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েতের নুরি বেগম প্রধান ছিলেন, উনি যে টাকা নিয়েছিলেন এই নতুন করে ঘর দেওয়ার জন্য, সেই টাকা এখন বর্তমান টাইমে ফেরত দেওয়া হচ্ছে। 10,500 করে টাকা নিয়েছিলেন, 10,000 টাকা করে এখন ক্যান্ডিডেটকে ফেরত দেওয়া হচ্ছে, বেনিফিশিয়ারিকে। ঘর কিন্তু তারা পায়নি। যে টাকাগুলো নেওয়া হয়েছিল, যারা এর আগে দায়িত্বই ছিল তারাই টাকাটা নিয়েছিল, আজকে সেটা ফেরত দেওয়া হলো। পঞ্চায়েতের বাইরের নেতা হিসাবে যারা দায়িত্ব ছিল তারাই টাকা নিয়েছিল, তো টাকা এখন যখন ফেরত দিতে হয়েছিল, এখন টাকা ফেরত দিতে হলো। নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে, যে 10,500 টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে। কিন্তু এখনও প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। কিছু কিছু লোক 1300 ঘরের ভিতরে 100 ঘরের টাকা দিচ্ছে, সিরিফ 100 ঘরে। এই যে 1200 লোক কী করবে? মাল পুরসভার চেয়ারম্যানের শাস্তি হলো, জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যানের কী হবে? কাল জঙ্গিপুরের 10 নম্বর ওয়ার্ডে যে প্রাণঘাতী অবরোধ হয়েছে, সেখানে তো তিনিও ছিলেন। কেন বলছি প্রাণঘাতী? ওই অবরোধে লালগোলা থেকে জঙ্গিপুরগামী অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল। শ্বাসকষ্টের মুমূর্ষু রোগী ছিল সেই অ্যাম্বুলেন্সে, এক কিশোর, বাঁচানো যায়নি তাকে। পরিবারের অভিযোগ কি জানেন? বারবার অনুরোধ করা হয়েছে পুলিশ থেকে, প্রশাসন, কেউ কোনো ব্যবস্থা নেয়নি, আটকে ছিল অ্যাম্বুলেন্সটা। চেয়ারম্যানকেও নাকি অনুরোধ করা হয়েছিল, কিন্তু চেয়ারম্যানের দাবি অ্যাম্বুলেন্সকে আটকানো হয়নি। তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্য জুড়ে রাত দখল হয়েছে, কোথাও অ্যাম্বুলেন্স কিন্তু আটকে যায়নি। আর জঙ্গিপুরের একটা ওয়ার্ডে অবরোধ শুধু, তাতেই মুমূর্ষু রোগীর প্রাণটা কেড়ে নিল। ভাবুন, মৃত কিশোরের পরিবার তারা কি সুবিচার পাবে? কি করে পাবে? চেয়ারম্যান তো দাবি করছেন এমন ঘটনাই ঘটেনি।